স্বাস্থ্য খাতের উন্নয়নের সংস্কার কমিশনের একগুচ্ছ সুপারিশ, দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টা। আসছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ, বললেন সিএসসি। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার পরামর্শ ইইউ রাষ্ট্রদূতের। নিরাপত্তার নামে খাদ্য আমদানি কৃষকের অধিকার হরণ করছে, বললেন প্রাণী সম্পদ উপদেষ্টা। কৃষিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ গবেষকদের। এবং আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রাজ্জাক। জামায়াতের নেতাকর্মী সহ জানাজার সর্বস্তরের মানুষের ঢল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিশন প্রধান অধ্যাপক একে আজাদ খান। স্বাস্থ্য খাতে বাজেটের 15% বরাদ্দের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে স্বাস্থ্য খাতের সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এতে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান, জেনেরিক ওষুধের দাম কমানো, রেজিস্টার্ড ডাক্তারের অনুমতি ছাড়া অ্যান্টিবায়োটিক কেনাবেচা বন্ধ এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা না করা সহ বেশ কিছু সুপারিশ করা হয়। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। আমরা একটা স্বাস্থ্য কমিশন করার কথা বলেছি, হেলথ সার্ভিস আইন করা হচ্ছে, সমস্ত হেলথ ক্যাডার বর্তমানে যে হেলথ ক্যাডারগুলো আছে এগুলোর ব্যাপারে কথা বলেছি। আমরা স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে কথা বলেছি, ওষুধের মূল্য নির্ধারণ এবং প্রবেশাধিকারের জন্য কথা বলেছি, অ্যালাইড হেলথ প্রফেশনাল কাউন্সিল এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল আইনে কথা বলেছি। স্বাস্থ্য খাতের উন্নয়নের চ্যালেঞ্জ ও নানা বাধা পেরিয়ে কিভাবে কাজ করা হবে সেই বিষয়ে বিস্তারিত জানান কমিশন সদস্যরা। দেশের 20% মানুষ যারা অতি দরিদ্র তারা সব ধরনের সেবা বিনামূল্যে পাবেন হাসপাতালে, এবং এর হয়তো 10% সরকারি হাসপাতালে, 10% বেসরকারি হাসপাতালে। বেতন ভাতা আপনারা শুনছেন যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে। আজকে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখানে যে সভা করেছিলাম, তিনি একটা নতুন একটা ধারণা দিয়েছেন যে প্রত্যেকের এনআইডি থাকতে হবে। তাহলে ওই এনআইডি দিয়ে আমরা রোগীকে ট্র্যাক করতে পারবো, তাকে কি ওষুধ দেওয়া হচ্ছে, কোনো বেশি ওষুধ দেওয়া হচ্ছে কিনা, তাকে অতিরিক্ত সেবা দরকার নেই তারপর দেওয়া হচ্ছে কিনা, ওইটা ট্র্যাক করা যাবে। প্রতিবেদন হাতে পেয়ে এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণে জোর দিয়ে তিনি বলেন, এটি ছাড়া সমস্যা সমাধান সম্ভব নয়। চিকিৎসকদের যেখানে পোস্টিং সেখানে থাকাটা নিশ্চিত করতে হবে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। ময়মনসিংহে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, জাতীয় নির্বাচন কখন হবে সে সিদ্ধান্ত বাংলাদেশের, তবে তার আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা জরুরি। ময়মনসিংহ প্রতিনিধি রুবায়েত বাপ্পির সহায়তায় আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নী। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সভায় আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে তিনি বলেন, এখন আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, অন্তত যতদিন আমরা আছি, এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব। সেই নিয়ে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। তাতে আমি কেউকে ব্যক্তিকে খুশি করার জন্য কোনো কাজ আমরা করছি না। কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না বলেও জানান সিইসি। যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। আমরা অত্যন্ত সযত্নে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই জন্য অনেকে আমাদের উপরে একটু মন খারাপ আছে যে আমরা এই যে সংস্কার কমিশনের সুপারিশ আমরা মানছি না বলে অনেকেই আমাদেরকে দায়ী করতে চায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচন কখন হবে সিদ্ধান্ত বাংলাদেশের। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই। I hope that Bangladesh will
deal with the challenges of the recent period, which you have gone through, and these have been very terrible crimes that have been perpetrated, but accountability must be transparent and it also must be fair, and it should respect the rights of every single person for due process. সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার একসঙ্গে কাজ করবে বলে আশা জানান তিনি। Under this interim government, so we think that that is something where a bit of space needs to exist, and this is why when I spoke earlier about the NCC work. সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে অন্য মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ডেটাবেস থেকে তথ্য যাচাইয়ের সুযোগ পাচ্ছে নির্বাচন কমিশনের এনআইডি উইং। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য জানিয়ে এনআইডি মহাপরিচালক বলেন, সংশোধন আবেদনের কাজে গতি আনতে জেলা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের ক্ষমতা বাড়ানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে 9 দেশে প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশন শুরু হবে বলেও জানান তিনি। এমআর আসাদের প্রতিবেদন। প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে গত সপ্তাহেই সেমিনার করে নির্বাচন কমিশন। প্রক্সি, অনলাইন অথবা পোস্টাল কোন পদ্ধতিতে প্রবাসীরা ভোট দেবেন এই নিয়ে আলোচনা করেন অংশীজনেরা। আলোচনায় গুরুত্ব পায় প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশনের বিষয়টিও। এনআইডি ডিজি হুমায়ুন কবির জানান, অস্ট্রেলিয়া সহ 8 দেশে চলছে রেজিস্ট্রেশন। আগামী সপ্তাহে শুরু হবে কানাডায়। আগে 7টা দেশ ছিল, অস্ট্রেলিয়া সহ 8টি হয়ে গেছে, আর এখন একটা টিম কানাডাতে কাজ করছে। ইনশাল্লাহ আগামী সপ্তাহ নাগাদ ওখানেও ভোটার রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তিতে গতি আনতে কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। তো ডাবল এনআইডির ব্যাপারে কমিশনের একেবারে পরিষ্কার সিদ্ধান্ত যে প্রথমটা রেখে দ্বিতীয়টা বাতিল করা। ক্যাটাগরির যে আবেদনগুলো, এগুলোর সংখ্যা একটু বেশি থাকাতে আমরা এগুলো জেলা পর্যায়ে আপনারা তাদেরকে বলছি যে তোমরা এগুলো এখন করে দাও। তো এই ক্ষমতা বিষয়টা যেটা ছিল আরইও পর্যায়ে ছিল, জেলা অফিসারদেরকে এই দায়িত্ব দিচ্ছি। এই আবেদনগুলো যাতে দ্রুত আমরা সমাধান করতে পারি, সেজন্য আমরা এখানকার অফিসারদের মাঝেও আমরা একটু ক্ষমতা চেঞ্জ করছি, যাতে করে আরো একটু সহজ হয় জিনিসটা। রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে সংশ্লিষ্ট বিভাগের অগ্রগতি তুলে ধরেন হুমায়ুন কবির। জানান, ডেটাবেজে তথ্য যাচাইয়ের সুযোগ পাচ্ছে তার উইং। খুব সম্ভব এই তথ্যটা অন্য একটা মিনিস্ট্রিতে থাকবে, সেখান থেকে আমরা এটা যাচাই করতে পারবো। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের দরকার রোহিঙ্গাদের ভোটার সিস্টেমে প্রবেশে বাধা দেওয়া। তো সেটা আমি যেখান থেকেই তথ্য পাই, আমি ওই ডেটাবেসটা পেলেই আমি খুশি। তবে কোন মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাইয়ের কাজ করা হবে তা জানাননি হুমায়ুন কবির। রোহিঙ্গাদেরকে কোনোভাবেই অথবা বিদেশিদেরকে আমাদের ডেটাবেসে আমরা প্রবেশ করতে দিব না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সেগুলো আমরা বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সময় এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে নেতাকর্মীদের বিশেষ আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক অডিও বার্তায় এই বিষয়ে খেয়াল রাখতে পুলিশ প্রশাসনের প্রতিও অনুরোধ জানান তিনি। জনস্বার্থে সুশৃঙ্খলভাবে বেগম জিয়াকে স্বাগত জানানোর আহ্বান জানান মির্জা ফখরুল। রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়, ফুটপাতের মধ্যে দাঁড়িয়ে যেন সম্বর্ধনা জানাতে চাইবেন। বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আমি আবেদন রাখতে চাই যে তারা এই ব্যাপারটাতে বিশেষ নজর দেবেন, ট্রাফিক বিঘ্নিত না করে, যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। শুধু কথার ফুলঝুরি নয়, কৃষি ও কৃষকের জন্য বাস্তবসম্মত ও টেকসই উন্নয়নের দাবি জানিয়েছেন কৃষক প্রতিনিধিরা। আর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গবেষণা ও কৃষি যান্ত্রিকরণ এবং কৃষিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিলেন গবেষকরা। এদিকে খাদ্য আমদানি কৃষকের অধিকার হরণ করছে বলেও মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। অন্যদিকে আগামী 2-3 মাসের মধ্যেই কৃষি জমি সুরক্ষা আইন করার কথা জানালেন পরিবেশ উপদেষ্টা। রাজধানীতে দিনব্যাপী এক সম্মেলনে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রতিনিয়তই কমছে কৃষি জমি। গত ৩৫ বছরে গড়ে ৫.৮% হারে হ্রাস পাচ্ছে চাষযোগ্য জমি। আবার সার ও বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার একদিকে যেমন মাটির উর্বরতা কমছে, অন্যদিকে উৎপাদিত হচ্ছে বিষাক্ত খাবার। এতে প্রতিনিয়ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনে উঠে আসে এসব কথা। অনেকে বলেন যে আমরা খাদ্য সম্ভর হয়ে গেছি, এটা কথার কথা।
অনেকটা রাজনৈতিক। গত কয়েক মাসের মধ্যে জানুয়ারি থেকে এপ্রিল এই কয়েক মাসের মধ্যে যে কয়েকটা খবর পাওয়া গেছে, প্রায় 13 জন কৃষক আত্মহত্যা করেছেন। পেঁয়াজের দাম, আলুর দাম এই ধরনের চাপের মধ্যে পড়ে তারা আত্মহত্যা করেছে। 20% বেশি লোক খাদ্য নিরাপত্তায় ভুগছে। এতে অংশ নেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সরকারের উপদেষ্টা এবং দেশের বিভিন্ন এলাকার কৃষকরা। লবণ পানির যেসব ঘের অপরিকল্পিতভাবে চিংড়ি ঘেরের কারণে প্রায় 60,000 হেক্টরের মতো কৃষি জমি এই লবণ পানিতে চলে গেছে। কোটি টাকার বালাইনাশক কৃষককে ক্রয় করতে হয়েছে। এর মধ্যে প্রায় 90% বা তার আমাদের আমদানি করে আনতে হয়েছে। নতুন রোগ বালাইয়ের কারণে কৃষির ক্ষতি হচ্ছে, অথচ গবেষণায় উদ্ভাবিত জলবায়ু সহনশীল জাত ব্যবহারের প্রতিকূল পরিবেশে 20 থেকে 30% পর্যন্ত আপনাদের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা এতে বলেন, কৃষি জমিতে ইটভাটা স্থাপন বন্ধ ও টপ সয়েল সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। আরেকটা আন্তঃমন্ত্রণালয় সভা করে পাবলিক কনসালটেশনের পরে আশা করি মাস 2-3 মধ্যে কৃষি জমি সুরক্ষা আইনটা আমরা পাশ করে দিতে পারবো। আর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বললেন, নিরাপত্তার অজুহাতে খাদ্য আমদানির মাধ্যমে কৃষকের অধিকার হরণ করা হচ্ছে। আমরা মধ্যবিত্ত এবং যারা নাকি শহরে মানুষ, তাদের খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যারা খাদ্য উৎপাদনকারী তাদের অধিকার আমরা হরণ করছি। কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারে প্রাণ প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও জানান উপদেষ্টা। মাছকে রক্ষা করতে হলে আমার সেখানে কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতেই হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে শুনানি শেষে আদেশ দেয় চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম SM আলাউদ্দিন। শুনানির সময় চিন্ময় দাস ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের 25 নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা। পরদিন 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় এবং বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন জামায়াতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তার প্রয়াণ বাংলাদেশের আইন অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি বলে জানালেন রাজনৈতিক ও আইনাঙ্গনের সহকর্মীরা। কাজী পাপ্পুকে সঙ্গে নিয়ে ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী এতে ইমামতি করেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর আইনাঙ্গনের সহকর্মীরা তার পেশাগত জীবনের স্মৃতিচারণ করেন। তিনি কখনো আশাহত দেখি নাই, কখনো রেফারেন্স ছাড়া কথা বলবে না। তোমার কাছে যদি দলিল না থাকে তাহলে তুমি অযথা বক্তব্য দিতে যাবে না। তিনি সাহসিকতার সাথে কথা বলতেন, দৃঢ়তার সাথে কথা বলতেন এবং তার এই জিনিসগুলো আদালতকে প্রভাবিত করত। এই সুপ্রিম কোর্ট থেকে একজন প্রতিষ্ঠাতা আইনজীবীদের একটা প্রতিষ্ঠান চলে গেল। ওনার কথায়, কাজে, ইঙ্গিতে যদি কখনো কোনোদিন আপনার মনক্ষুণ্ণ হয়ে থাকেন তাহলে আপনারা মাফ করে দিবেন। এরপর তৃতীয় জানাজার জন্য ব্যারিস্টার রাজ্জাকের মরদেহ নিয়ে আসা হয় বায়তুল মোকাররমে। সেখানে জানাজায় অংশ নেন জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় ব্যারিস্টার রাজ্জাকের অবদানের কথা স্মরণ করেন রাজনৈতিক সহকর্মী ও জামায়াত নেতারা। যেমন শিক্ষা, যেমন এলএম, একদিকে আপনার আইন বিষয়, একদিকে আপনার ইসলামিক জ্ঞান। সামরিক বাহিনীর কাউকে বরখাস্ত করা হলে কোর্টে যাওয়ার অধিকার নেই, কিন্তু আমারটা যেহেতু অবৈধভাবে অন্যায়ভাবে করেছিল, আমার মামলার দায়িত্ব উনি নিয়েছিলেন। ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি তার পুরো জীবনকে কাজে লাগিয়েছেন। ওনার অবদানটি ওনার মৃত্যুর সাথে শেষ হয়ে যাবে না। উনি এমন কিছু অবদান এবং চিন্তা দিয়ে গেছেন যেটি অনাগত সময়ের জন্য মানুষের কল্যাণের জন্য কার্যকর ভূমিকা পালন করবে। পরে পারিবারিক সিদ্ধান্তে তার মরদেহ আজিমপুর কবরস্থানে শায়িত করা হয়।
দেশের প্রাজ্ঞ রাজনীতিবিদ ও আইনজ্ঞ ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর তার অনুরাগীরা বলছেন তার রেখে যাওয়া আদর্শ এবং আইন অঙ্গনে তার কাজকর্ম আগামীর বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা পালন করবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা কমানো হলেও বাজারের প্রভাব নেই। এমনকি বিইআরসি নির্ধারিত মূল্যে কখনোই সিলিন্ডার মেলে না বলেও অভিযোগ করেছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি, তাই আগের দামেই চলছে কেনাবেচা। কাজী এহসান বিন দিদারের প্রতিবেদন। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের স্বল্পতার কারণে এলপি গ্যাস বিকল্প জ্বালানি হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। 10 বছর আগে এলপি গ্যাসের ব্যবহার ছিল মাত্র 1.5 লাখ টন, যা এখন বেড়ে কয়েক গুণ। বর্তমানে দেশের 80%-এরও বেশি এলপি গ্যাসের চাহিদা পূরণ হচ্ছে আমদানির মাধ্যমে। বাকি 20% বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সরবরাহ করে, যদিও তা সচরাচর বাজারে মেলে না। প্রতি মাসেই দেশের এলপি গ্যাসের বাজার দর নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে বাজারে কখনোই সংস্থার বেঁধে দেওয়া দামে পাওয়া যায় না এই জ্বালানি। আমাদের বর্তমানে 1450 টাকা না, কতদিন আগে 1550 টাকাও নিছে। সরকার যদি বিবেচনা করে যদি গ্যাসটার রেটটা একটু কমায় দেয় তাহলে দেশের মানুষের জন্য ভালো হয়। চলতি মাসে প্রতি কেজি এলপি গ্যাসের দাম 1 টাকা 56 পয়সা কমিয়ে 12 কেজি সিলিন্ডারের মূল্য 1431 টাকা নির্ধারণ করে বিইআরসি, কিন্তু এর প্রভাব নেই খুচরা বাজারে। আমরা খুচরা পর্যায়ে আমরা কেরিং চার্জ সহ 1450 টাকা নেই। 2021 সালের এপ্রিল থেকে প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে 5 দফা দাবি পূরণে 7 দিনের আলটিমেটাম দিয়েছে শিক্ষক সমিতি। দুপুরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন কুয়েটের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আগামী 7 কর্মদিবসের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে শিক্ষকরা কর্মবিরতি সহ সব প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন বলেও ঘোষণা দেন তিনি। অন্যদিকে কুয়েটের ভিসি প্রফেসর ডক্টর হজরত আলীর সাথে বৈঠক করেছে শিক্ষার্থীরা। ঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত ব্যক্তি সহ শিক্ষকবৃন্দকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে আগামী 7 কর্মদিবসের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করত শিক্ষকবৃন্দকে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে একাডেমিক কার্যক্রম চালু করার জোর দাবি জানাচ্ছে। অন্যথায় শিক্ষকবৃন্দ সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবে। সম্প্রতি গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 5 জনের সবাই একে একে মারা গেছেন। সবশেষ রোববার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যায় 10 বছর বয়সী শিশু তানজিলা। প্রাণ হারানো বাকিরা হলো সীমা, তাসলিমা, পারভিন ও শিশু আয়ান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত 26 এপ্রিল সন্ধ্যায় জয়দেবপুরের মুঘলখাল এলাকায় মর্মান্তিক সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 5 সদস্য দগ্ধ হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদের ভর্তি করা হয় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এবার দেশের বাইরের খবর। রক্তক্ষয়ী সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে বিভিন্ন দেশে। বিশেষ করে গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা, আর ইউক্রেন রাশিয়া যুদ্ধে বাড়ছে ক্ষয়ক্ষতি। এদিকে আবার দক্ষিণ এশিয়ার 2 চিরশত্রু ভারত পাকিস্তানে চলছে যুদ্ধের দামামা। ওদিকে ফিলিস্তিনি ও হুতি বিদ্রোহী ইস্যুতে ইসরায়েল কিংবা মার্কিন হামলার আশঙ্কা করছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এসব বিষয়ে বিস্তারিত জানব ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। জম্মু কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। সময় গড়ানোর সঙ্গে এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে টানা 11 রাতের মতো গোলাগুলি হয়েছে। রোববার রাতের ওই সংঘর্ষে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি বিবেচনায় রুদ্ধদ্বার বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, যেখানে পহেলগামে হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও 40 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। রোববার রাতে বিভিন্ন অঞ্চলে বিমান ও স্থল হামলা চালিয়ে এই নিধনযজ্ঞে মাতে নেতানিয়াহু বাহিনী। এতে 1.5 বছরের বেশি সময় ধরে চলা তাণ্ডবে 52,000 ছাড়িয়েছে প্রাণহানি।
এদিকে গাজায় স্থল হামলা চালাতে কয়েক হাজার রিজার্ভ সেনা তলব করার কথা জানিয়েছেন দখলদারদের প্রতিরক্ষা বাহিনী প্রধান আয়াল জমির। অন্যদিকে গাজা যুদ্ধ ও ত্রাণ সহায়তার নতুন পর্যায়ে আলোচনা করতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওদিকে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার জন্য তেহরানকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইসরায়েল। বেনগুরিয়ন বিমানবন্দরে এমনই এক ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য এ নিয়ে কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে তেহরান চুপ করে বসে থাকবে না। প্রয়োজনে তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং বাহিনীর উপর হামলা চালানো হবে। ইউক্রেনের ন্যাটো সদস্যপদ ইস্যুতে 2022 সালের ফেব্রুয়ারিতে দেশটিতে হামলা চালায় রাশিয়া। যুদ্ধে হাজার হাজার সেনা হতাহত এবং বহু স্থাপনা ধ্বংস হয়ে যায়। পুতিন কিংবা জেলেন্সকি মাঝে মধ্যে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত যুদ্ধ নিরসনে কোনো উদ্যোগী কাজে আসেনি। স্থানীয় সময় রোববার চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্রো পাভেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, পুতিন আন্তরিক হলে যে কোনো মুহূর্তে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। আইসিসির বাৎসরিক র্যাঙ্কিংয়ে হালনাগাদে দুঃসংবাদ পেল বাংলাদেশ। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে গেছে তারা। এক ধাপ পিছিয়ে এখন 10 নম্বরে আছে টাইগাররা। সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে। এতে ওয়ানডেতে 4 রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। 76 পয়েন্ট নিয়ে 10ম স্থানে আছে শান্তর দল। টেস্ট ও টি20তে আগের মতোই 9ম স্থানে আছে বাংলাদেশ। টেস্টে তাদের রেটিং পয়েন্ট 62 আর টি20তে 225 র্যাঙ্কিংয়ে হালনাগাদে 2024 সালের মে মাস থেকে দলগুলির পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ। আগের 2 বছরের পারফরমেন্স বিবেচনায় এসেছে 50% করে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্য খাতের উন্নয়নের সংস্কার কমিশনের একগুচ্ছ সুপারিশে দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। আসছে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বললেন সিএসসি। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার পরামর্শ ইইউ রাষ্ট্রদূতের। নিরাপত্তার নামে খাদ্য আমদানি কৃষকের অধিকার হরণ করছে বললেন প্রাণী সম্পদ উপদেষ্টা। কৃষিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ গবেষকদের। এবং আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রাজ্জাক, জামায়াতের নেতাকর্মী সহ জানা যায় সর্বস্তরের মানুষের ঢল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।